আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের মাস্টার, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী এবং প্রিয় ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি জীবনে অনেক বক্তব্য দিয়েছি। আমি মসজিদ থেকে আসার সময় বলতেছিলাম যে আজকের দিনটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট বক্তব্য দেওয়ার ক্ষেত্রে, কারণ এইখানে কোনো বক্তব্য দেওয়া যাবে না। আমার গ্রামের মানুষের সাথে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যায়? পল্টন ময়দানে হয়তো দিতাম ফাটাইয়া, আল্লাহর উপর ভরসা করে, এবং দিয়েছি, কিন্তু আমার গ্রামের মানুষের সাথে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আমি একটা অনুভূতির কথা শুধু শেয়ার করব। আমার মামা একটু আগে বক্তব্য দিয়েছেন। আমার চাকরি জীবনের এটা একটা আমার অন্যতম স্মরণীয় দিন, যেদিন মামা আমার হাসপাতালে গিয়েছিলেন। আমাদের হাসপাতালে গেছিলেন, হাসপাতালে ওইদিকে মেয়ে অসুস্থ শুনে মামা নিজেই হার্ট ফেল করার মতো অবস্থা, সেন্সলেস হয়ে যাচ্ছে। ওনাকে ইমার্জেন্সি পাঠাইতেছি, ওই মেয়েকে অ্যাম্বুলেন্স করে আমরা আরেক জায়গায় পাঠাইলাম। সেই হাসপাতালে, ওই হাসপাতালে ডাক্তার বললো যে তাড়াতাড়ি উঠিতে পাঠান। আমি যাইতেছি, এক্ষুনি বাচ্চা বের করে ফেলবো। বাচ্চা বের করে ফেলছে, আলহামদুলিল্লাহ। সেই বাচ্চা দেখতে গেছিলাম। এখন কত বড় হয়েছে মামা? 8 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁচা রাখছে। এই ধরনের হাজারো স্মৃতি আমার আছে। এই যে আমার ভাই এখানে বসা, আমার বলতেছে আমার নাতি জন্ম হয়েছে পা তো পিছনের দিকে। মানুষের পা সামনে থাকে না, নাতির পা পিছনে ছিল না, এই পিছনের দিকে ছিল, এরকম ঘুরাই না ছিল। তো হাসপাতালে গেছে। তো এগুলোতে আমি আসলে কিছুই বুঝি না। আমি ডাক্তারকে বললাম যে এরকম একটা বিপদ, কি করা যায়? ডাক্তার বললেন যে পাঠান, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ গেল। তারপরে বেশ কিছুদিন, বাচ্চা মানুষ, সুন্দর করে অপারেশন করে দিছে। সেই বাচ্চা বড় হয়েছে না? কত বড়? 7-এ পড়ে, মাশাআল্লাহ। ওর পা ছিল পেছন দিকে, আমাদের তো সামনের দিকে, ওর পা পেছনের দিকে ছিল। এই ধরনের অনেক উদাহরণ আছে। আমি হাসপাতালের ব্যাপারে আমি বলবো। আমাদের কফিল ভাই লইবার, কফিল ভাই মারা গেলেন। কফিল ভাইকে আইসিইউতে নেওয়া হবে। নরমালি হাসপাতালের একটা নিয়ম আছে, আইসিইউতে যাইতে হইলে কিছু টাকা জমা দিয়ে হাসপাতালে যেতে হয়। কফিল ভাই আমাকে রাত্র 3টার সময় ফোন দিয়েছে, জাহিদ শরীরটা খুব খারাপ, মনে হয় আর বাঁচবো না রে। আমি বললাম যে এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় চলে আসেন। ওই রাত 3টার সময় কফিল ভাই অ্যাম্বুলেন্স করে হাসপাতালে চলে গেছে। যাওয়ার পরে ট্রিটমেন্ট হয়েছে, এক পর্যায়ে আইসিইউতে নিতে হবে। কফিল ভাই মেয়ে আমাকে বলতেছে, কাকা বা আব্বাকে আইসিইউতে নিতে হবে, এই মুহূর্তে তো টাকা আমার হাতে নেই। নর্মালি লোকজনের হাতে থাকে না, হাসপাতালে গেলে কি সব টাকা পয়সা নিয়ে যায় নাকি? কিন্তু আইসিইউওয়ালারা তো বলতেছে যে এখানে টাকা দিয়ে আসবে, আইসিইউতে নিতে হবে। তখন আমি ওরে বলছি যে ইবনে সিনা এসে আমার ভাই আইসিইউতে যাবে পয়সার জন্য, যদি পয়সা দেওয়াই লাগে দরকার হলে রাস্তায় দাঁড়ায়, একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমি ওর এই কথাটা বলছি, তখন ও যদি স্মরণ করতে পারে, যদি দরকার হয়, পয়সায় যদি দরকার হয়, তোর কাছে আমার কাছে কারো কাছে যদি না থাকে, দরকার হলে রাস্তা ধরে ভিক্ষা করবো, ঢোকা আইসিইউতে। এবং আইসিইউর লোকদেরকে বলে দিচ্ছে কোনো পয়সা নেওয়া যাবে না, ঢোকান। আলহামদুলিল্লাহ আইসিইউতে গিয়েছেন, চিকিৎসা হয়েছে, হায়াত নাই, আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন। কিন্তু আমরা হ্যাপি, মেন্টালি, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি আমরা অত্যন্ত হ্যাপি যে চিকিৎসার শেষ পর্যন্ত আমরা করতে পেরেছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমার স্ট্রেংথ এটাই। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি ছাত্র শিবিরের সারা বাংলাদেশের সভাপতি ছিলাম। আমি সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গিয়ে বক্তব্য দিতাম, সারা বাংলাদেশে বক্তব্য দিতাম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিতাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিতাম, ইসলাম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিতাম। আমি দেখতাম বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে নিউক্লিয়াস। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমস্ত দেশের মানুষ সেখানে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের মানুষ আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের মানুষ আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের মানুষ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিলে সে বক্তব্য সারা বাংলাদেশের কাছে পৌঁছায় যায়। আমার এই নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকে আমি যে বিভিন্ন জায়গায় গেলাম,
আমি সিঙ্গারে 2-3টা ইউনিয়নে গেছি, হরিরামপুরে গেছি, আমাদের আরও বিভিন্ন জায়গাতে গেছি। সমস্ত জায়গায় গিয়ে মনে হয়েছে এই কাফাটিয়া গ্রামটা হচ্ছে আমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন জানেন? সব জায়গায় গিয়ে কালকে মতলব করে গেলাম যে তালেবপুর, কালকে তালেবপুরে গেছি যে বাড়িতে, বিরাট আয়োজন করছে আমাদের জন্য, প্রায় 150 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে সেই বাড়িতে। আমার জোড়া দয়ার বলে যে আমি তো আপনার তাওই হই। আমি বললাম কেমন তাওই? বলতেছে যে অমুকের আপনাদের গ্রামের অমুকের ওই ভাতিজির এই আত্মীয় স্বজন বলতেছে। আমি ইয়েতে জামিরটা গেছি, সেখানে একজন দাঁড়ায় বলতেছে কাফাটিয়াতে আমাদের আত্মীয় আছে। আমি যে সমস্ত জায়গাতে গেছি, ম্যাক্সিমাম জায়গায় যখন আমার বাড়ি শুনছে কাফাটিয়া, লোকেরা বলতেছে কাফাটিয়াতে আপনার বাড়ি, আমার আত্মীয় আছে। আমি তখন মনে মনে চিন্তা করতেছি যে নির্বাচনী প্রচারণা সারা কনস্টিটিউয়েন্সি, সারা এলাকা জুড়ে করে লাভ কি? ওটা আমার গ্রামে করলেই তো হয়, ঠিক কিনা? আমার গ্রামের লোকেরাই যদি মনে করে যে না ঠিক আছে, আমার আত্মীয় স্বজন যা আছে সব জায়গায় আমি বলে দেব, তাইলেই তো আর আমার অন্য কোথাও যাইতে হয় না। কি বলেন? আমাদের গ্রামের আত্মীয় সিঙ্গারে আছে না? আমাদের গ্রামের আত্মীয় হরিরামপুরে আছে না? আমাদের গ্রামের আত্মীয় সেই জামিরটাতে আছে না? আমাদের গ্রামের আত্মীয় সেই ঝিটকা নদীর ওই পারে চরের মধ্যে আমাদের গ্রামের আত্মীয় আছে না? আমাদের গ্রাম আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা সবাই কাজ করব, তাহলে আমার পেরেশানিটা কমে যায়। আপনাদের কাছ থেকে এই পেরেশানিটা কমার নিশ্চয়তা পেতে পারি? পেতে পারি? সম্মানিত সুধীমণ্ডলী, আমাকে আপনারা চিনেন, আমার আব্বাকে আপনারা চিনতেন, এবং আমি আলহামদুলিল্লাহ আমার আব্বার নাম আমি নির্বাচনে না নামলে আসলে বুঝতাম না আমার আব্বা কত পরিচিত মানুষ ছিলেন। যারা মুরব্বী আছেন তারা হয়তো চিনতেন, কিন্তু আমি নিজে জানতাম না। পানির ভাঙা বদল আছে। সেদিন ঢাকাতে একটা ফ্যামিলি, বেশ বড় ফ্যামিলি, সেই ফ্যামিলির লোকেরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে তার বাসায়। আমি নাম বলতেছি না। নেওয়ার পরে আমার পরিচয়ের এক পর্যায়ে যখন বলছি যে আমার আব্বা হচ্ছেন মুজিবুর রহমান, তখন তিনি বলছেন তুমি মুজিবুর চাচার ছেলে? জড়ায় ধরছে আমাকে। আমি তো মুজিবুর চাচার ছেলে হিসেবে ডাকে নাই, আমাকে ডাকছে জাহিদ হিসেবে। কিন্তু গিয়ে দেখলাম আমার আব্বাকে সে চিনে অনেক আগ থেকে, গুলশানে তার বাড়ি। আমি আমার আব্বাকে স্মরণ করি, আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা ছোটবেলা থেকে দেখেছি যখন এই ব্রিজে, আমাদের খালপাড়ের ওই ব্রিজ হয় নাই, যখন মোটরসাইকেল এরকম উঠে চলে যেত, তখন আমরা ক্লাস 4-এ পড়ি, 4 বা 5-এ পড়ি, তখন আনোয়ার সিকদার সাহেবের নির্বাচন হয়েছে না? 79 না, 79-এর নির্বাচনে, 79-এর নির্বাচনে আমার মনে আছে আনোয়ার সিকদার সাহেব আসছেন আমাদের বাড়িতে। তখন 8-10টা মোটরসাইকেল আসতো। 8-10টা মোটরসাইকেল সে আমলে বিশাল ব্যাপার, অনেক বড়। এবং আনোয়ার সিকদার সাহেবকে এক পর্যায়ে, উনি খুব লিকলিকে লোক ছিলেন, তাই না? খুব হালকা লোক ছিলেন না? হালকা লোক ছিলেন। মোটরসাইকেলওয়ালার পিছনে উনি উঠছে মনে করে চলে গেছে, পরে দেখা গেল উনি উঠে নেই, দাঁড়ায় আছে, সব মোটরসাইকেল চলে গেছে। তো আমরা চাচাকে বলতেছি, আমি তো তখন ছোট মানুষ, কিছু বলতে পারি না। লোকজন সবাই বলাবলি করতেছে, আমার মনে আছে, বলাবলি করতেছে যে আপনার রেখে চলে গেল। বলছে বুঝে নাই আমি উঠছি, আমার ওজন কম তো এজন্য বুঝে নাই, ঘুরে আইব না, দাঁড়া। ঠিকই ঘুরে আসছে। ঘুরে আসার পর জিজ্ঞেস করছি কি ব্যাপার? বলছে আমি মনে করছি স্যার আপনি উঠে গেছেন। আচ্ছা ঠিক আছে চলো। সে আনোয়ার সিকদার নির্বাচন তো আমাদের বাড়ি থেকে পরিচালিত হয়েছে। My father was the main agent of that election. He conducted everything of southern part of this constituency. এই কনস্টিটিউয়েন্সির দক্ষিণাঞ্চলের সবগুলো আমার আব্বা নিয়ন্ত্রণ করতেন। আমার আব্বা আজকে জীবিত থাকলে আমার এই নির্বাচন সংক্রান্ত কোনো বুদ্ধির অভাব হইতো না। কিন্তু যেহেতু আব্বা জীবিত নাই, আব্বার বন্ধুরা যারা এখানে আছেন, আমি মনে করি ইউ আর এনাফ টু গাইড মি। যারা আমার আব্বার সাথে রাজনীতি করেছেন, যারা আমার আব্বার সাথে ইলেকশন করেছেন, যারা আমার আব্বার সাথে বিভিন্ন সামাজিক কার্যক্রম করেছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই যে ইন অ্যাবসেন্স অফ মাই ফাদার, আমার বাবার অবর্তমানে আপনারা আমাকে আপনাদের ছেলের মতো করে গাইড করবেন ইনশাআল্লাহ। আপনাদের ছেলের মতো করে আমাকে উপবুদ্ধি দেবেন। আমার
আপনার ছেলের মতো করে আমাকে উপদেশ দিবেন, এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করতেই পারি। এই প্রত্যাশাটা কি খুব বেশি? এটা কি খুব বেশি? এটা আমি করতে চাই। আপনারা আমাকে চিনেন, আমার তো খুব বেশি টাকা পয়সা নাই। আল্লাহ যা সম্পদ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার ছেলেমেয়েরা স্কুলে পড়ে, তাদের স্কুলে বেতন দিতে পারি। আমি যেখানে থাকি সেখানকার ভাড়া বা সমস্ত মেনটেন্যান্সের জিনিসগুলো আমি মেনটেন করতে পারি। অফিস থেকে আমাকে একটা ছোট্ট গাড়ি দিচ্ছে, সেই গাড়ির মেনটেন্যান্সের খরচ আমি বেয়ার করতে পারি। আমার ভাই বোনদের মধ্যে যাদের বিভিন্ন সময় ভাই ভাতিজাদের কোনো দরকার হইলে তাদের জন্য আমি সহযোগিতার সুযোগ আমার হাতে আছে আলহামদুলিল্লাহ। আমি তো এর চেয়ে বেশি কিছু চাই না। আমার কাছে কোনো পয়সা নাই, আপনারা জানেন। আমি পারবো না এটা। টিপিক্যাল ইলেকশন যেটাকে বলে, নির্বাচনের আগে ভোট কেনা, নির্বাচনের আগে বুথ কেনা, নির্বাচনের আগে এজেন্ট কেনা, নির্বাচনের আগে অ্যাডমিনিস্ট্রেশন কেনা, নির্বাচনের আগে প্রেস কেনা, এগুলো আমি পারবো না। আমার সেই ক্যাপাসিটি নাই। আমি যেটা পারবো, ইফ আই ইলেক্টেড, আমি যেটা পারবো সেটা হচ্ছে আপনার জন্য সরকারের পক্ষ থেকে একটা বাজেট আছে। প্রত্যেকটা নাগরিকের জন্য একটা বাজেট সরকারের পক্ষ থেকে আছে। এই বাজেটটা আপনি পর্যন্ত পৌঁছায় না। এটা আপনার পর্যন্ত এনে দেওয়ার জন্য ম্যাক্সিমাম চেষ্টা আমি করতে পারবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করতে পারবো। কারণ হচ্ছে যারা ঘুষ খায়, দেখবেন আমাদের অফিসের অনেকেই ঘুষ খায়, গভর্নমেন্ট অফিসের অনেকেই আছেন যারা ঘুষ খায়। দেয়ার আর মেনি অফিসার্স, অনেক কর্মকর্তারা আছেন যারা ঘুষ পছন্দ করেন না। কিন্তু যারা ঘুষ খায় তারা বলে উপরের নির্দেশ। কি বলে? উপরের নির্দেশ। এটা ওই পর্যন্ত যায়। এখন ওই পর্যন্ত যে আছে তিনি যদি বলেন সাবধান, পাবলিকরে ডিস্টার্ব করবা না, যদি উপর থেকে বলে দেয় নিচের ওই অফিসারের সাধ্য আছে? ওর চাকরি নিয়ে তো টানাটানি। গত ফ্যাসিস্ট আমলে শুধু ঘুষ লেনদেন হয়েছে, ঘুষ 1.5 লক্ষ কোটি টাকা। 1.5 লক্ষ কোটি টাকা। এই 1.5 লক্ষ কোটি টাকা যদি 10 টাকার নোট যদি বিছানো হয়, তাহলে এই আমাদের এই পুরো রাস্তা এই 60 কিলোমিটার পর্যন্ত বিছানো যাবে 10 টাকার নোট যদি বিছানো হয়। এত টাকা শুধু ঘুষ। এই ঘুষ ওই অফিসে একা খায় নাই, বলছে যে আমার এমপি সাহেবের লাগবে। এই রিসেন্টলি একটা ঘটনা বলি। এক ভদ্রলোক, সময় নাই, নামাজের সময় হয়ে গেছে প্রায়, তো এক দোকানে চাঁদা নিতে গেছে। চাঁদা নিছে একজনের নামে, মনে করেন মিস্টার এক্স এর নামে মিস্টার ওয়াই গিয়ে বলছে এই দোকানে চাঁদা দিতে হবে। কত টাকা? 50,000 টাকা। এরপরে ওই মিস্টার এক্স জানছে যে আমার নামে চাঁদা তুলে, সে এক্স আইসা দোকানদারে বলছে তোর দোকান থেকে নাকি চাঁদা নেয়? বলছে হ্যাঁ চাঁদা নেয়। আপনি তো পাঠাইছেন। বলছে সাবধান, আর দিবি না। আমি তো কারো পাঠাই নাই। যে আসবে একদম পিঠায় লাল করে দিবি। পরের মাসে আসছে সে লোক, কিছুদিন পরে আসা বলতেছে ভাই আপনি যার নামে চাঁদা নেন সে তো এসে কয়ে গেছে চাঁদা নেওয়া যাবে না। ও কি কয় জানে? বলছে সর্বনাশ, ভাই জেনে গেছে, তাহলে তো 20,000 বেশি, কারণ বাইরে 20,000 দেওয়ান লাগবে। এ মাস থেকে 70 দে, এরপরের মাস থেকে 70 নিচ্ছে। যদি উপরওয়ালা সিরিয়াস থাকে, তার ব্যাপারে যদি লোকেরা কনফিডেন্ট হয় না, সে এটা বলতে পারে না, নিচে ঘুষ বন্ধ হবে। হবে কিনা? আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ। আমার কোনো ঘুষের প্রয়োজন নাই, আমার কোনো এক্সট্রা মানির প্রয়োজন নাই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি শুকরিয়া আদায় করো বাড়াই দেব। শুকরিয়া আলহামদুলিল্লাহ, whatever I got from Allah subhanahu wa ta'ala, I am happy on that. আমি যে বেতন পাই আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলেকে স্কুলে পড়াইতে পারি আলহামদুলিল্লাহ, ওটাও নিজে করে খাবে। আমার বাবা তো আমার জন্য করেন না। আমার বাবা শুধু বলে গেছিলেন তোমাদেরকে খুব বেশি খাওয়াইতে পড়াইতে পারি নাই ঠিক, কিন্তু আমি মরার পরে একটা লোকও তোমার কাছে এসে বলবে না
মুজিবুর সাহেবের কাছে 10 টাকা পাই। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা এটা? আমার আব্বার ইন্তেকালের পরে কেউ এটা দাবি করতে পারেন না। সো আমার তো এটা প্রয়োজন নাই। আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের এলাকায় খামারিরা আছেন। আমাদের এই বাজারটা হচ্ছে দুধের বাজার। এই দুধের খামারি যারা আছেন তাদের জন্য বাংলাদেশের গাভী চাষ করে, গাভী লালন পালন করার জন্য the most important, the brilliant scientist, বিজ্ঞানী যারা আছেন, 1 নম্বর বিজ্ঞানী 2 নম্বর বিজ্ঞানী যারা আছেন, এদের সাথে আমার পরিচয় আছে। আমি তাদেরকে ডেকে নিয়ে আসতে পারবো। বসেন এই জায়গায়, যত গাভী যত খামারি আছেন তারা এক জায়গায় ব্যবস্থা করেন, বিজ্ঞানীদেরকে নিয়ে আসবো, কিভাবে লালন পালন করতে হবে শিখিয়ে দেবো। এটা আমি করতে পারবো, কারণ এখানে পয়সা লাগবে না। আপনার কৃষকরা যারা আছেন জমি জমাতে চাষবাস করেন, আপনার চাষবাসের জন্য আরো উন্নত প্রযুক্তি কিভাবে ব্যবহার করতে হবে সেজন্য বাড়ি বলেন, বিড়ি বলেন, এই সমস্ত বড় বড় সায়েন্স ইনস্টিটিউশন যেগুলো আছে সেসব জায়গা থেকে বিজ্ঞানীদেরকে নিয়ে এসে আমি এখানে ট্রেনিং দেওয়াতে পারবো। আমি পারবো, আমার ওই কানেকশন আছে। এই বাজারে যারা মিষ্টি বানান, মিষ্টির দোকান, সমস্ত মিষ্টির দোকানের লোকেরা একত্রিত হন। আমি মিষ্টি একেবারে দি বেস্ট বিউটিফুল এবং কোয়ালিটি মিষ্টি বানানোর জন্য যে শেফ আছে আমি তাকে ধরে নিয়ে আসবো, সে আপনাকে শিখিয়ে দেবে। তার কাছে একটা কোর্স করতে 50,000 টাকা লাগে, এখানে আসবে, কোনো পয়সা লাগবে না। আই হ্যাভ দ্যাট ক্যাপাসিটি এন্ড কানেকশন। সম্মানিত সুধী মণ্ডলী, অনেক কথা বলতে চেয়েছি। আসলে আমার গ্রামের মানুষের সাথে কথা বলতে গেলে তো কথা শেষ হবে না, এই জন্য কথা শেষ হবে অনেক পরে। আজান হয়েছে, আমরা নামাজের জন্য যাব। আপনাদের সকলের কাছে আমার একটাই দাবি, আপনারা প্রত্যেকেই যদি আমার প্রতিনিধি হিসেবে কাজ করতে চান এই কাজটা সহজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের এই দেশটাকে দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত একটি সমাজ পরিণত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।